রিয়াকশন। এটা আমরা আলোচনা করব মেকানিজম অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস আলোচনা করব। দেখো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মেকানিজম যখনই আমরা পড়তে চাইবো তখন আমাদের কি হবে, নিউক্লিওফাইল লিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে কিভাবে নিউক্লিওফাইলটা সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে বা করছে, তো সেইটা সম্বন্ধে আমাদের এখন ডিসকাশনের বিষয়। দ্যাট ইজ মেকানিজম অফ দ্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। মেইনলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের যে মেকানিজম সেটা সাধারণত টু টাইপস হয়। তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দু রকম ভাবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস হয়। তো সেই জন্য আমরা বলতে পারি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন টু টাইপস। নিউক্লিওফিলিক substitution reactions two types. Substitution reaction এর টাইপ আমরা আলোচনা করব। তো টাইপ অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যখনই বলবো তখন বলতে পারি যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দু রকমের হয়, একটা হচ্ছে SN1, একটা হচ্ছে SN2। একটা হচ্ছে SN1 মলিকুলার রিঅ্যাকশন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন, ইউনিমলিকুলার রিঅ্যাকশন, ঠিক আছে। আর নাম্বার টু হচ্ছে SN2। SN2 ফুল ফর্ম হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার রিঅ্যাকশন, বাইমলিকুলার রিঅ্যাকশন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার রিঅ্যাকশন। তাহলে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনসকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন, আর একটা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার রিঅ্যাকশন। এছাড়াও আরো একটা হয়, তোমাদের সঙ্গে আমি সেটা বলেছি, SNI। SNI হয়। SNIটা নিশ্চয়ই তোমরা জানো। SNIটা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক intramolecular reaction. I for intramolecular. I stands for intramolecular. Substitution nucleophilic intramolecular reaction. Intramolecular reactions. এটা নিয়ে আমরা এখন ডিসকাশন করব। ওকে, একটু ওয়েট করো তো। এই টাইপগুলো লেখো। সম্বন্ধে আমরা আলোচনা করব। SN1 SN1 বা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন। SN1 এর পুরো নাম হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন। এটা সম্বন্ধে আমরা প্রথমে আলোচনা করব। এই SN1 রিঅ্যাকশনস অবশ্যই নিউক্লিওফাইল দ্বারা সাবস্টিটিউশন রিঅ্যাকশনস হয়। আমরা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন লিখি, তারপর তার মেকানিজম করব। ধরো R বন্ড X আছে, R বন্ড X কে তুমি নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করাবে। তো দেখ এটা করতে তোমার R বন্ড NU হবে আর X মাইনাস বেরিয়ে যাবে। এটা একটা লিভিং গ্রুপ, ঠিক আছে। তো R বন্ড NU হবে আর তার সঙ্গে X মাইনাস হবে। X মাইনাস হচ্ছে একটা কি লিভিং গ্রুপ। সি এর সঙ্গে নিউক্লিওফাইল রিঅ্যাকশনস করে R বন্ড NU প্লাস X মাইনাস হয়েছে। এর একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের জেনারেলাইজড রিঅ্যাকশন আমরা লিখেছি। এই রিঅ্যাকশনটা যদি SN1 দিয়ে যায় তার মেকানিজম কেমন হবে? তো আমাদের আগে জানতে হবে যে SN1 reaction proceeds through two step process. Proceeds through two step দুটো স্টেপ দিয়ে হয়। তাহলে SN1 reaction proceeds through two step, দুটো স্টেপ দিয়ে হয়। স্টেপ 1 এ কি হয়? স্টেপ 1 is the carbocation formation. স্টেপ 1 হচ্ছে কি কার্বোক্যাটায়ন ফর্মেশন। স্টেপ 1 হচ্ছে কি কার্বোক্যাটায়ন ফর্মেশন। তাহলে কি হচ্ছে R বন্ড X, এখান থেকে কি হবে R প্লাস প্লাস X মাইনাস হবে স্টেপ 1 এ। স্টেপ 1 এ আগে কি করবে, এই বন্ডটা এই নিউক্লিয় সাবস্ট্রেট থেকে যে লিভিং গ্রুপটা আছে সেটা আগে ব্রেক করবে, ব্রেক করে গিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করবে। আর এই স্টেপটা হচ্ছে তোমার স্লো স্টেপ। আর স্টেপ 2 টা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাটাক স্টেপ। স্টেপ 2 তে কি হয়? নিউক্লিওফিলিক অ্যাটাক অকার্স। নিউক্লিওফিলিক অ্যাটাক টু দা
carbocation occurs, to the carbocation occurs। তাহলে এটা কি হবে, আর প্লাস কি করবে, এর সঙ্গে নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবে, করলে তোমার কি হবে, আর বন্ড এনইউ হবে, আর বন্ড এনইউ হবে। তাহলে নিউক্লিওফাইল কি করবে, এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করলে কার্বন অ্যাটাক করবে, করে তুমি কি পাবে, নিউক্লিও মানে প্রোডাক্টটা পাবে। নিউক্লিওফাইল আর প্লাসের সঙ্গে অ্যাটাক করবে এবং তুমি কি পাবে, প্রোডাক্টটা পাবে। আর এই স্টেপটাই হচ্ছে ফার্স্ট স্টেপ, স্লো স্টেপ নয়, এটা ফার্স্ট স্টেপ। এই আগেরটা স্লো স্টেপ, এটা ফার্স্ট স্টেপ, এটা কিন্তু খুব ফাস্ট হবে। তো এই 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 স্টেপটা, তাহলে রেট ডিটারমিনিং স্টেপ কোনটা হবে, যদি মোর দেন ওয়ান স্টেপ থাকে তোমাদের এটা মনে রাখতে হবে, যে স্টেপটা স্লো হয় সেটাই রেট ডিটারমিনিং স্টেপ হয়। তাহলে অবভিয়াসলি স্টেপ ওয়ানটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, রেট ডিটারমিনিং স্টেপ। আমি আরডিএস লিখছি, তুমি পুরো নামটাও লিখতে পারো। রেট ডিটারমিনিং স্টেপ হচ্ছে স্টেপ ওয়ানটা। তাহলে স্টেপ ওয়ান RDS, rate determining step. Step 1 is the rate determining step. Step 1 is the rate determining step. Step 1 is the rate determining step. Step 1 টা কি, rate determining step, যেখানে R bond X টা ভেঙে গিয়ে R প্লাস আর X মাইনাস আয়ন তৈরি করছে, ওইটাই রেট ডিটারমিনিং স্টেপ। কেন, যদি মোর দেন ওয়ান স্টেপে রিঅ্যাকশন হয় তাহলে সবসময় জানে রাখবে যে স্টেপটা স্লো হয় সেটাই রেট ডিটারমিনিং স্টেপ। একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। ধরো আমরা প্রত্যেকে একটা জিনিস ক্যারি করছি, ধরো আমার ঘর শিফট হবে, এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছি, অনেক বুকস আছে আমার, সেই বুকস গুলোকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবো। তো আমরা সবাই বেশ ফাস্ট কাজ করছি, সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি কিউতে, দাঁড়িয়ে আমি একটা বুকস নিয়ে একজনকে দিচ্ছি, সে আরেকজনকে পাস করছে, অঙ্কুশকে দিচ্ছি, অঙ্কুশ আরেকজন অঙ্কুশকে দিচ্ছে, অঙ্কুশ সুরাম্যকে দিচ্ছে, এরকম ভাবে বইগুলো পাস করে করে যাচ্ছে। তো মাঝখানে ঋত্বিকা কি করলো, খুব আস্তে আস্তে কাজ করছে, মানে বইগুলো নিল, নিয়ে আস্তে আস্তে অন্যজনকে অস্মিতাকে দিচ্ছে। সবাই খুব ফাস্ট হয়ে গেছে, কিন্তু ঋত্বিকা দেখা গেল খুব স্লো কাজ করছে। তো আমরা যতই ফাস্ট কাজ করি না কেন, কিউতে তো সবাই আছি, একটা বুকসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, মাঝখানে যদি ঋত্বিকা স্লো হয়ে যায় তাহলে ঋত্বিকার কাছে গিয়েই বইটা স্টপ হয়ে যাবে। সবাই যত ফাস্ট কাজ করি না কেন, যে স্লো সেখানে গিয়েই বইগুলো জমা হয়ে যাবে। আমি যে বুকের স্ট্যাকটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, এটা কিন্তু যে স্লো তার কাছে গিয়েই থেমে যাচ্ছে, ওখানে গিয়েই জমা হয়ে যাবে, তাই না? সেখান থেকে আমাদের যেখানে টার্গেট সেখানে শিফটিংটা স্লো হয়ে যাবে, বা সেটা কত তাড়াতাড়ি যাবে সেটা ডিপেন্ড করছে যে স্লো কাজ করছে তার উপর ডিপেন্ড করবে, মানে ঋত্বিকার উপরে ডিপেন্ড করবে যে ওই স্টেপটা, মানে আমরা যে বুকের স্ট্যাকটাকে এক জায়গা থেকে একটা ঘর থেকে আরেকটা ঘরে নিয়ে যাব, সেটা কতটা ফাস্ট হবে, তাই না? তাহলে অবভিয়াসলি আমরা দেখতে পারি যে মোর দ্যান ওয়ান স্টেপে যখন রিঅ্যাকশন হবে, যে স্টেপটা স্লো সেই স্টেপটা হবে ফাস্ট রিঅ্যাকশন, আর সেই স্টেপটা হবে রেট ডিটারমাইনিং স্টেপ, সেই স্টেপটা হবে রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে আমি এখানে লিখতে পারি, ইন SN1 রিঅ্যাকশন, in SN1 reaction, carbocation formation step, carbocation formation step is the rate determining step, is the rate determining step, but step 1 is the rate determining step, step 1 is the rate determining step। তাহলে আমি বলতে পারি, আরো যদি ঘুরিয়ে বলি, higher the stability of carbocation, higher will be the SN1 reaction rate, এইভাবে লিখতে পারি আমরা। তাহলে আমরা বলতে পারি যে স্টেবিলিটি অফ কার্বোকাটায়ন যত বেশি হবে তাহলে তার SN1 রিঅ্যাকশন রেটটাও তত বেশি হবে। তাহলে আমরা এটাকে এরকম করে লিখতে পারি, SN1 রিঅ্যাকশন রেট varies as stability of carbocation, stability of carbocation। তাহলে কার্বোকাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে, SN1 রিঅ্যাকশনের রেট তত বেশি হবে, হ্যাঁ কি না বলো? তাহলে আমরা বলতে পারি SN1 রিঅ্যাকশন রেটটা কার্বোকাটায়নের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে। স্টেবিলিটি অফ কার্বোকাটায়ন যত বেশি হবে, SN1 কার্বোকাটায়ন স্টেবিলিটি অর্ডার আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, মানে বেশ কিছুদিন আগে থেকে পড়ে এসেছি। যেটা কি ছিল, যে 3 ডিগ্রি কার্বোকাটায়নের স্টেবিলিটি বেশি,
3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সবথেকে বেশি। তারপরে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপরে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপরে আমাদের কি ছিল? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। ধরো CH3 মাথায় প্লাস, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এর স্টেবিলিটি সবথেকে বেশি হবে। তারপরে CH3 মাথায় প্লাস, তারপরে এর স্টেবিলিটি হবে। তারপরে CH3 প্লাস, তারপরে এর স্টেবিলিটি হবে। তারপরে মিথাইল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি হবে। তাহলে কেন? এটা হচ্ছে 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সবথেকে বেশি, তারপর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপরে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে অবভিয়াসলি যদি তোমাকে বলি যে অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ অ্যালকাইল হ্যালাইড, অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ অ্যালকাইল হ্যালাইড টুয়ার্ডস SN1 রিঅ্যাকশন, SN1 রিঅ্যাকশন। তাহলে কি হবে? অবভিয়াসলি 3 ডিগ্রি হ্যালাইড সবথেকে বেশি SN1 রিঅ্যাকশন দেবে। তারপরে কি হবে? 2 ডিগ্রি হ্যালাইড, তারপরে কি হবে? 1 ডিগ্রি হ্যালাইড, তারপরে কি হবে? না, মিথাইল হ্যালাইড। তো যাই হোক, আমাদের একটা এক্সাম্পল দিলেও তুমি এখানে একটা এক্সাম্পল হিসাবেও লিখতে পারো। CH3CBr যদি নাও, এর রিঅ্যাক্টিভিটি সবথেকে বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু CH3CHBr, ঠিক আছে? অ্যাজ কম্পেয়ার টু CH3CH2Br, অ্যাজ কম্পেয়ার টু CH3Br। তোমরা দেখতে পেয়েছো? তাহলে এটা তুমি এক্সাম্পল হিসাবেও লিখতে পারো, এখানেও আমরা একটা এক্সাম্পল দিয়েছি। তাহলে এইভাবে আমরা অ্যালকাইল হ্যালাইডে কার রিঅ্যাক্টিভিটি বেশি, কার রিঅ্যাক্টিভিটি কম, সেটা কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো। by this information we can compare which one will undergo SN1 reaction faster and which one will undergo SN1 reaction slower. We can identify by this reaction discussion. ওকে, তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো? সপ্তর্ষি বোঝা গেছে? সপ্তর্ষি বোঝা গেছে? পরিষ্কার বোঝা যাচ্ছে? লেখা হয়েছে রিঅ্যাক্টিভিটি অর্ডার, সেটা আমরা ডিসকাশন করলাম। এই রিলেটেড একটা ছোট্ট কোশ্চেন আলোচনা করব। তার আগে আমরা একটা SN1 রিঅ্যাকশনের রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিয়ে একটু দেখার চেষ্টা করি, তাই না? একটা SN1 রিঅ্যাকশনের মেকানিজম আর একটা করি, তারপরে আমরা আরেকটা কোশ্চেন দেব, ঠিক আছে? তোমরা এই জায়গাটা দেখো। এইবার যে অপশনটাতে আমরা এটা করব সেটা হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড। ধরো তুমি তো বললে যে অ্যালকাইল হ্যালাইডে একটা SN1 রিঅ্যাকশনে আমি আবার একটা এক্সাম্পল দেব। দেখো CH3 বন্ড Br, ঠিক আছে? CH3 বন্ড Br, এটা হচ্ছে একটা টারশিয়ারি বিউটাইল হ্যালাইড, টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড দিয়েছি। একে আমি যদি KOH আর ওয়াটার দিই, তাহলে কি রিঅ্যাকশন হবে? Br এর জায়গায় OH হবে। তুমি জানো CH3 হয়ে যাবে প্লাস KBr। তো এইটা যেহেতু একটা 3 ডিগ্রি হ্যালাইড, তাহলে এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা অবভিয়াসলি SN1 রিঅ্যাকশন দিয়ে যাবে। তাহলে আমি যদি এর মেকানিজম করার চেষ্টা করি, তাহলে দেখবো আমরা মেকানিজমটা কিভাবে হয়। দেখো এটা কিভাবে হচ্ছে। তো তুমি তো জানো যে CH3 যেটা আছে, সেইটা আমরা এর রিঅ্যাকশনটা লেখার চেষ্টা করব। দেখো স্টেপ 1 এ কি হবে তোমার? স্টেপ 1 এ এটা তো ছিল মিথাইল CH3 এটা তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তবে এটা কোনো ব্যাপার নয়। Br এই কম্পাউন্ডটা প্রথমে আয়নে ভেঙে যাবে, ভেঙে গিয়ে হেটেরোলাইটিক ক্লিভেজ হবে, ক্লিভেজ হয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, CH3 এইখানে একটা পি অরবিটাল ফাঁকা হয়ে গেল, এর মাথায় প্লাস লিখে দিতে পারো, ঠিক আছে? পি অরবিটাল একটা ফাঁকা ভ্যাকেন্ট পি অরবিটাল চলে এসেছে, প্লাস Br মাইনাস H। এই স্টেপটা হচ্ছে স্লো, এই স্টেপটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। এইবার এই স্টেপ 2 তে কি হচ্ছে? দাদা স্টেপ 1, এটা কিনলাম কি স্টেপ 1। স্টেপ 2 তে কি হলো? দেখো স্টেপ 2 তে কি হবে?
যে তোমার এই যে যে কম্পাউন্ডটা তুমি নিয়েছো, তো এই কার্বোক্যাটায়নটা হবে CH3 CH3 CH3, এর মাথায় প্লাস আছে, একে কি করলো OH মাইনাস অ্যাটাক করলো, OH মাইনাস এখানে অ্যাটাক করলো এবং কম্পাউন্ড তুমি পেয়ে গেলে কি CH3 3COH পেয়ে গেলে, CH3 3COH পেয়ে গেলে। এটা হচ্ছে ফার্স্ট রিঅ্যাকশন, ফার্স্ট। ঠিক আছে, এইভাবে আমরা প্রোডাক্টটা পেলাম। এটা স্টেপ 1 স্টেপ 2। তাহলে স্টেপ 1 এ তোমার কার্বোক্যাটায়ন তৈরি হলো, আর স্টেপ 2 তে OH মাইনাস অ্যাটাক করে তোমাকে প্রোডাক্ট দিয়ে দিল, টারশারি বিউটাইল অ্যালকোহল তৈরি করে ফেললো। তাহলে এইভাবে এই রিঅ্যাকশনটার মেকানিজম আমরা পেলাম। তোমাদের বলো কোনো কনফিউশন আছে এই মেকানিজমটাকে নিয়ে? আচ্ছা, একটা কোশ্চেন দিচ্ছি, দেখো এরকম একটা কোশ্চেন দিচ্ছে আমাদের, বুঝলে? এরকম বলেছে যে এইটা বিয়ার অ্যান্ড সরি, এটা বিয়ার দিয়েছে, আর কি দিয়েছে, একটা কোশ্চেন তোমরা লেখার চেষ্টা করবে। অবভিয়াসলি এটা আর একটা কম্পাউন্ড দিয়েছে এরকম, এইখানে বিয়ার। ঠিক আছে, বলছে হুইচ ওয়ান will undergo SN1 reaction faster and why? SN1 reaction faster and why? এই ধরনের কোশ্চেন যদি আমাকে দেয় তাহলে আমি কি, আমার কি অ্যান্সার হবে? Which one will undergo SN1 reaction faster and why? This compound, between this compound and this compound, which one will undergo SN1 reaction faster and why? এরকম একটা কোশ্চেন যদি আমাকে দেয় তাহলে আমি কি করবো বলো? তোমরাই বলো, কে ফাস্টার দিবে SN1 reaction? Anyone? বলো, পাঁজা, can you tell me which one will undergo SN1 reaction faster and why? Obviously this compound, না this compound, এটা হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইড, এটা হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইড will undergo SN1 reaction faster than this, which is a 2 degree halide, 2 degree halide। SN2 হলে obviously এটা হতো, সেটা তো পরের কথা, আমরা SN1 এর কথা আলোচনা করছি। This compound will, মানে 3 degree halide will undergo SN1 reaction faster than this। কেন? যদি বলো কেন না, as SN1 reaction depends upon the stability of carbocation, stability of carbocation। So 3 degree carbocation is more stable than 3 degree carbocation is more stable than 2 degree carbocation। So 3 degree halide will undergo SN1 reaction faster than the 2 degree halide। So 3 degree halide will undergo SN1 reaction faster than the 2 degree halide। কারণ আমরা একটু আগে পড়েছি যে 3 ডিগ্রি হ্যালাইড SN1 reaction ফাস্টেস্ট দেয়, তারপর 2 ডিগ্রি হ্যালাইড, তারপর 1 ডিগ্রি হ্যালাইড। সেই জন্য এটা যেহেতু প্রথমটা যেহেতু 3 ডিগ্রি হ্যালাইড, সেই জন্য ওটা SN1 reaction ফাস্টার এটা দেবে। হ্যাঁ বলো কেন? তুমি বিয়ারকে বের করে দাও না, বের করে দিয়ে এখানেই প্লাস হবে, এটা 3 ডিগ্রি হয়ে যাবে। এটা এখানে বিয়ার বের করে দাও, এখানে প্লাস হবে, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে যাবে, দুদিকে দুটো কার্বন আছে, তাই না? এইটা বিয়ার তো বেরিয়ে যাবে, এখানে প্লাস হবে, তো দুদিকে দুটো কার্বন আছে, তো যার মাথায় প্লাস সেই দুটো কার্বনের সঙ্গে বন্ড করে থাকে তাহলে 2 ডিগ্রি, যদি 3টে কার্বনের সঙ্গে বন্ড করে থাকে তাহলে 3 ডিগ্রি, যদি একটা কার্বনের সঙ্গে বন্ড করে থাকে তাহলে 1 ডিগ্রি, তাই না?
তো এখানে তো জিআর মাথায় প্লাস হবে, সে তিনটে কার্বনের সঙ্গে বন্ড করেছে, এখানে একটা সিআর বন্ড, এটা একটা কার্বন, এটা কার্বন। অ্যাকচুয়ালি এখানে সিএইচ3 আছে, এখানে সিএইচ3 আছে, এখানে সিএইচ3 আছে। এটা সিএইচ3 সিএইচ2 সিএইচ বিআর সিএইচ2 সিএইচ3। বিআর বেরিয়ে গেলে সিএইচ এর মাথায় প্লাস হবে, দুদিকে দুটো সিএইচ3 আছে, আর দুদিকে দুটো কার্বনের সঙ্গে বন্ড করে আছে, এই কার্বন যার মাথায় প্লাস হবে সেটা, সেই জন্য সেটা 2 ডিগ্রি হলো। ঠিক আছে, বলো। আজকের আমরা এই এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি অফ SN1 রিঅ্যাকশন। SN1 রিঅ্যাকশনের স্টিরিও কেমিস্ট্রিটা কি হয় এটা আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, কি হবে দেখো। তো আমরা তার আগে একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড নেব। অবশ্যই তোমাকে একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড নিতে হবে। এটা হচ্ছে বিলো দ্য প্লেন, এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, তারপরটা হচ্ছে বিলো দ্য প্লেন, আর সেম প্লেনে দুটো কম্পাউন্ড আছে। এখানে তোমার Cl আছে, এখানে তোমার CH3 আছে, এখানে তোমার H আছে, আর এখানে তোমার C2H5 আছে। এর সঙ্গে আমি KOH দিয়েছি আর ওয়াটার দিয়েছি। দিতে কি হয়েছে, দিতে হয়েছে যে এই রকম একটা কম্পাউন্ড হয়েছে, CH3H C2H5 OH হয়ে যাবে। প্লাস প্লাস শুধু এটা হবে না, তার সঙ্গে এই কম্পাউন্ডটা হবে, এই কম্পাউন্ডটাও হবে। দেখো কি হয়েছে, এখানে CH3 যেমন ছিল তেমন থাকবে, এইদিকে OH হয়েছে, তো এইদিকে H আর এইদিকে CH3 হয়েছে। তা দুটো প্রোডাক্ট পাচ্ছি আমরা, দুটো প্রোডাক্ট পাবে, প্লাস KCl প্লাস H2O হবে। তো এই যে প্রোডাক্টটা হলো, এটা KCl প্লাস H2O না, প্লাস KCl হবে, সরি, প্লাস KCl হবে, প্লাস কি হবে, শুধু KCl হবে, প্লাস KCl হবে। তো এই যে রিঅ্যাকশনটা হলো আমাদের, এই রিঅ্যাকশনটা সম্বন্ধে আমাদের কিন্তু দেখতে হবে। তা তুমি দেখতে পাচ্ছ এখানে দুটো প্রোডাক্ট পাচ্ছি, যেহেতু এটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কারণ এর কাইরাল সেন্টার আছে। তো এই অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের জন্য আমরা এখানে দুটো প্রোডাক্ট পাচ্ছি, দে আর দা এনএনসিওমার অফ ইচ আদার। সেখানে হচ্ছে প্লাস আর মাইনাস, দুটো প্রোডাক্ট পাচ্ছি, একটা প্লাস আইসোমার প্রোডাক্ট পাচ্ছি, একটা মাইনাস পাচ্ছি। এটা যদি মাইনাস হয় তাহলে আচ্ছা, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড মানে হচ্ছে সেই সমস্ত কম্পাউন্ড যেটা মধ্যে কোনো সিমেট্রি নেই, আর তার ওয়ান অর মোর এমন সেন্টার আছে যেখানে কার্বন কম্পাউন্ডটা চারটে আলাদা আলাদা কম্পাউন্ডের সঙ্গে বন্ড করে আছে। হিয়ার কার্বন অ্যাটম ইজ বন্ডেড টু CH3 গ্রুপ, H গ্রুপ, C2H5 গ্রুপ আর Cl গ্রুপ, চারটেই ডিফারেন্ট গ্রুপ আছে, তাই জন্য এই সেন্টারটাকে আমরা বলছি কাইরাল সেন্টার। আর যাদের মধ্যে এরকম কাইরাল সেন্টার থাকবে আর কোনো সিমেট্রি থাকবে না, তাদেরকে আমরা বলছি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। এই বন্ডটা যেহেতু এটা sp3 হাইব্রিডাইজড এই কার্বনটা, তো সেই জন্য এদের ফ্লাইং ওয়েজ ফর্মুলাটা এঁকেছি, ফ্লাইং ওয়েজ ফর্মুলা এঁকে আমরা এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো এইরকম একটা কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের সঙ্গে যখন হাইড্রোলাইসিস হচ্ছে অ্যাকোয়াস মিডিয়ামে KOH এর সঙ্গে, তখন ও কিন্তু কি করছে, Cl এর জায়গায় OH আসবে। কিন্তু এই OH-টা দু রকম OH যে এমন ভাবে লাগছে, সেখানে কিন্তু প্লাস আইসোমার এবং মাইনাস আইসোমার দুটোই পাচ্ছি, যে কোনো একটা প্রোডাক্ট পাচ্ছি না, দুটোই আইসোমার পাচ্ছি, দুটো স্টিরিও আইসোমার্স পাচ্ছি, দুটো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার্স পাচ্ছি। তার মানে এখানে প্লাস এবং মাইনাস দুটো পাচ্ছি। তাই জন্য এদেরকে আমরা বলতে পারি যে এই প্রসেসে SN1 রিঅ্যাকশনে আমাদের কি হয়, রেসিমাইজেশন হয়। কি হয়, রেসিমাইজেশন অকার্স। হ্যাঁ, অন্য রিঅ্যাকশনও আছে অবশ্যই, আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি। সেখানে কি হচ্ছে, অ্যাকোয়াস সেটা তোমার ইচ্ছা, অ্যাকোয়াস KOH দিতে তোমার কি হয়েছে, যে হাইড্রোলাইসিস হয়েছে। তুমি বলছো যে অ্যাকোয়াস KOH এর জায়গায় অন্য কিছু নেবে, অবশ্যই নিতে পারো, Cl এর জায়গায় অন্য কিছু নিয়ে তুমি হাইড্রোলাইসিস করতেই পারো, তাতে কোনো আমাদের প্রবলেম নেই। না, সেখানে তোমার অন্য রিঅ্যাকশনস হবে, সেটা আবার SN1 দিয়ে যেতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়েছি, এটা SN1 দিয়ে যায়, সেরকম একটা ব্যাপার। কিন্তু অন্য অনেক রিঅ্যাকশনও তো SN1 দিয়ে যায়, তা সেইগুলো তুমি করতে পারো, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমি যেটা বলছিলাম এর মেকানিজমটা একটু দেখার চেষ্টা করি, স্টিরিওকেমিস্ট্রিতে এর মেকানিজমটা আমরা দেখার চেষ্টা করব। তো মেকানিজমের ক্ষেত্রে আমরা দেখব স্টেপ 1 এ কি হচ্ছে দেখব। স্টেপ 1 দেখো, স্টেপ 1
স্টেপ 1 এ ওরা কি করছে, ও সরি, এরা কি হচ্ছে স্টেপ 1, তো স্টেপ 1 এ আমি এদের দেখো আমি এবার এদের কি নেব, এই স্ট্রাকচারটা আঁকবো, এর যেমন ছিল তেমন স্ট্রাকচারটা তোমরা এঁকে ফেলো। দেখো এখানে তোমার CH3 ছিল, এখানে তোমার Cl ছিল, এখানে তোমার H ছিল, এখানে তোমার C2H5 ছিল। তো যখনই তুমি রিঅ্যাকশন করতে হবে স্টেপ 1 এ স্লো স্টেপ হবে, আর এখানে বন্ড ডিসোসিয়েশন অফ দা হ্যালাইডস হবে। যাও হয়েছে, লিখেছো, বলো। তাহলে প্রথমে কি হবে, বন্ড ডিসোসিয়েশন হবে। বন্ড ডিসোসিয়েশন হলে কি হবে, দেখো সেটা লাগিয়ে যা, বন্ড ডিসোসিয়েশন হবে। বন্ড ডিসোসিয়েশন হলে, তা আবারও বলছি যে যখনই তুমি দেখতে পাচ্ছ এরকম একটা হ্যালাইড আছে, দ্যাট ভেরি ফার্স্ট স্টেপে কি হবে, এই সি বন্ড সিএল এর হেটেরোলাইটিক ক্লিভেজ যাবে এবং সেটা সিএল মাইনাস হিসাবে বেরিয়ে যাবে, আর এইটা মাথায় প্লাস তৈরি হবে। আর প্লাস তৈরি হবে মানে তাদের হাইব্রিডেশন চেঞ্জ হয়ে গেল। এই হাইব্রিডেশনটা ছিল sp3 হাইব্রিডেশন ছিল, সেখান থেকে চেঞ্জ হয়ে এই হাইব্রিডেশনটা হয়ে গেল কি sp2 হাইব্রিডাইজড হয়ে গেল। কেন, কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেছে। তো কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেছে, এখানে H, এখানে CH3, ঠিক আছে। এবার আমাদের Cl মাইনাস, স্টেপ 2 তে কি হচ্ছে দেখো, Cl মাইনাস অ্যাটাক করবে। স্টেপ 2, স্টেপ 2 তে ওই যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে তার সঙ্গে কে অ্যাটাক করবে, Cl মাইনাস অ্যাটাক করবে। সেটা ফ্রন্ট সাইড দিয়ে অ্যাটাক করতে পারে, আবার ব্যাক সাইড দিয়েও অ্যাটাক করতে পারে। তোমরা স্টেপ 1 করে নিয়েছো, বলো স্টেপ 1 হয়েছে। তাহলে আমরা একটু স্টেপ 2 টা নেক্সট পেজে করি, স্টেপ 2 টা নেক্সট পেজে করি। দেখো স্টেপ 2 টা আমাদের কি হবে, দেখো যে আমাদের স্টেপ 2 টা আমরা নেক্সট পেজে করছি। সি, তাহলে আমরা এরকম একটা কার্বোক্যাটায়ন পেয়েছি যেটার মধ্যে একটা পি অরবিটাল ফাঁকা পড়ে আছে, পি অরবিটাল আছে, সেই পি অরবিটালটা ভ্যাকেন্ট হয়ে গেছে, তাই না? যেন পি অরবিটালটা আঁকছি, তোমরা নাও আঁকতে পারো, দ্যাটস নট দ্য প্রবলেম। তো এইখানে আমার কে অ্যাটাক করবে না, OH মাইনাস এসে অ্যাটাক করবে। OH মাইনাস এই সামনের দিক থেকে এসে অ্যাটাক করতে পারে, যাকে আমরা বলছি ফ্রন্ট সাইড অ্যাটাক, ফ্রন্ট সাইড অ্যাটাক করতে পারে। তো ফ্রন্ট সাইড অ্যাটাক যখন করবে তখন আমাদের কনফিগারেশনটা আগে যা ছিল সেই কনফিগারেশনটা রিটার্ন করবে। দেখো কি হলো, দেখো ফ্রন্ট সাইড দিয়ে যখন অ্যাটাক করছে শুধু সিএল এর জায়গায় OH চলে এসেছে, আগে যা কনফিগারেশন ছিল সেই কনফিগারেশনটা জাস্ট রিটেন করছে। এই জন্য এই কনফিগারেশন, এটাকে আমরা বলছি রিটেনশন অফ কনফিগারেশন হয়েছে, রিটেনশন অফ কনফিগারেশন হয়েছে, কনফিগারেশন হয়েছে, রিটেনশন অফ কনফিগারেশন হয়েছে। বোঝা গেছে? এবার OH মাইনাসটা ব্যাক সাইড দিয়েও অ্যাটাক করতে পারে, পিছন পাশ দিয়ে এসেও অ্যাটাক করতে পারতো। এটাকে আমরা তখন বলছি ব্যাক সাইড অ্যাটাক, ব্যাক সাইড অ্যাটাক। তো যখন ও ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করছে তখন কিন্তু তোমার প্রোডাক্টটা কি হচ্ছে দেখো, ওইটা এইখানে এসে অ্যাটাক করেছে, আর জাস্ট প্রোডাক্টটা কি হবে, জাস্ট ঘুরে গেছে, দেখো মানে ছাতার মতন উল্টে যাবে। ডিফারেন্ট কেন, এই রিঅ্যাকশনটাই সাফিসিয়েন্ট রিঅ্যাকশন, তুমি আগে এটা তো বোঝো তার। হ্যাঁ বলো, এটা তো, এটা কি হয়ে গেল, এইটা হচ্ছে তোমার CH3, CH3 এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, উপরে থাকছে CH3, আর এইটা হচ্ছে H, আর এইখানে কি হচ্ছে CH3 হয়ে যাচ্ছে, এখানে কি হয়ে যাচ্ছে CH3 হয়ে যাচ্ছে। এইভাবে আমরা একটা কনফিগারেশন পেয়েছি। হ্যাঁ বলো, এখানে তোমার কি অসুবিধা হয়েছে না, OH মাইনাসটা এখানে কি করছে, ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করেছে, যখনই ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করেছে তখন OH-টা কি হচ্ছে, এখানে বন্ড দিয়ে OH হয়েছে, আর এখানে CH3 H, আর এটা C2H5, সরি এটা ছিল কি C2H5 ছিল, C2H5 ছিল, C2H5 ছিল, তাই এটা কি হচ্ছে C2H5 H আর CH3 হয়েছে। তাহলে এইখানে যে কনফিগারেশনটা আছে জাস্ট উল্টে গেছে, এটা প্লাস, এটা প্লাস যদি হতো, প্লাস থেকে মাইনাস হয়েছে। এই জায়গাটাকে আমরা বলি ইনভার্সন অফ কনফিগারেশন, ইনভার্সন অফ কনফিগারেশন, ইনভার্সন অফ কনফিগারেশন বলি,
ইনভার্সন অফ কনফিগারেশন। এই জায়গাটাকে আমরা কি বলছি? ইনভার্সন অফ কনফিগারেশন। তার মানে ফ্রন্ট সাইড অ্যাটাক হলে তোমার রিটেনশন অফ কনফিগারেশন হয়, আর ব্যাক সাইড অ্যাটাক হলে তোমার ইনভার্সন অফ কনফিগারেশন হয়। যেহেতু তুমি দুটো ইকুয়াল পাচ্ছ, দুটো প্রোডাক্টই পাচ্ছ, তো সেই জন্য তুমি বলতে পারো এখানে প্লাস মাইনাস দুটোই পাবে। এখানে তুমি কি হবে? প্লাস মাইনাস দুটোই পাবে। আর এই জায়গাটাকে আমরা বলছি রেসিমাইজেশন হচ্ছে, রেসিমাইজেশন হচ্ছে, রেসিমাইজেশন হচ্ছে। বুঝতে পেরেছো? এই জায়গাটাকে আমরা কি বলছি? রেসিমাইজেশন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ইন SN1 reactions, in SN1 reaction, in SN1 reactions racemization occurs. In SN1 reaction racemization, এটা কি হলো আমাদের আসছে কেন? Racemization occurs, racemization occurs in SN1 reaction। তাহলে আমরা বলতে পারি রেসিমাইজেশন হয়। SN1 রিঅ্যাকশনে এটা হচ্ছে স্টেপ 2 প্রসেসটা আমরা আলোচনা করছি। তাহলে স্টেপ 2 তে আমাদের কি হচ্ছে? রেসিমাইজেশন হচ্ছে, রেসিমাইজেশন হচ্ছে, রেসিমাইজেশন অকার্স। এটা হচ্ছে তার